মৌলিক সংস্কার শেষে ডিসেম্বরে নির্বাচনে আপত্তি নেই নাহিদের দল এনসিপির। ৩০০ আসনে প্রার্থী দিতে চান নেতারা। আমরা ফের রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে বললেন নুরুল হক নূর। বাংলাদেশের পরিস্থিতি জানেন না, তাড়াহুড়োর কি দরকার ছিল, মোদিকে মমতা। সংবাদ সম্মেলনে সেনা সদর ৫ আগস্টের পর সেনা অভিযানে গ্রেফতার ৭,২৮৮। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। মৌলিক সংস্কার শেষে ডিসেম্বরে নির্বাচনে আপত্তি নেই নাহিদের দল এনসিপির। ৩০০ আসনে প্রার্থী দিতে চান নেতারা। এওদার জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে অনেকটা একই কাতারে এসেছে দেশের বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেছে, আর জামায়াত কোনো মাস উল্লেখ না করে আগামী রমজানের আগে নির্বাচন করার উপর জোর দিয়েছে। সেক্ষেত্রে কিছুটা ভিন্ন প্রস্তাবে আলোচনার জন্ম দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ না নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা শুরু হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে এনসিপির একাধিক নেতা বলেছেন, মৌলিক সংস্কার সম্পন্ন হলে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে তাদের আপত্তি নেই। এই মুহূর্তে এনসিপি সংস্কার এবং বিগত সরকারের সময় গণহত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং গণপরিষদ নির্বাচনের উপর জোর দিচ্ছে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, এনসিপির মূল দাবি হচ্ছে রাষ্ট্রের শাসনতান্ত্রিক কাঠামোর মৌলিক সংস্কার এবং একই সঙ্গে গত ১৫ বছরে গণহত্যায় অভিযুক্ত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা। মৌলিক সংস্কার প্রশ্নে সব রাজনৈতিক দলকে নিয়ে সরকারের ঐকমত্যে পৌঁছানো, এসব বিষয়কে এনসিপি ফোকাস করছে। এ দাবিগুলো যত দ্রুত সময় পূরণ হবে তত দ্রুত জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনের সময় নিয়ে আমাদের এত বেশি কনসার্ন নেই। দাবিগুলো যদি পূরণ হয়, এওদর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময় ডিসেম্বর বা জানুয়ারি নিয়ে আমাদের আপত্তি নেই। নির্বাচনের ক্ষেত্রে শুধু জাতীয় নির্বাচনের চেয়ে গণপরিষদ নির্বাচনে জোর দিয়েছে এনসিপি। দলটির নেতারা বলেছেন, বারবার ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরে আসা চিরতরে বন্ধ করা, সংবিধান পুনর্লিখন ও শাসন কাঠামোর আমূল পরিবর্তনের জন্য প্রয়োজন গণপরিষদ। সেই গণপরিষদ নতুন সংবিধান তৈরি করবে এবং সেই সংবিধানের অধীনে হবে এওদর জাতীয় সংসদ নির্বাচন। তবে সব পক্ষ চাইলে এওদর জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গেও হতে পারে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, যেহেতু আমরা নতুন সংবিধানের কথা বলছি, সেহেতু আমরা গণপরিষদ নির্বাচন আগে চাই। সেটা গণপরিষদ কাম জাতীয় সংসদ নির্বাচনও হতে পারে। এ ব্যাপারে ঐকমত্য এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার যত দ্রুত হবে, নির্বাচন তত দ্রুতই হতে পারে। আমাদের ফোকাস জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে সংবিধান এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার করা। সেটা দৃশ্যমান করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানিয়েছি। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, মৌলিক সংস্কারের পর নির্বাচন হলে আমরা কখনোই আপত্তি করিনি, করবও না। সেটি যদি ডিসেম্বরে হয় তাতেও আমাদের আপত্তি নেই। মৌলিক সংস্কারের মানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন। এজন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে। এ প্রক্রিয়া নিয়ে আমরা কখনোই আপত্তি করিনি বা দ্বিমত জানাইনি। এর আগে বুধবার বিকেলে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল জুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, আমরা এখানে রাষ্ট্রের মৌলিক সংস্কার গুণগত পরিবর্তনের জন্য কাজ করছি। কোনো ধরনের মৌলিক পরিবর্তন ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের দিকে গেলে সেটি সর্বমহলে গ্রহণযোগ্য হবে না এবং সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। এছাড়া প্রশাসন নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেও নতুন আলোচনার জন্ম দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি প্রশাসন আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে। অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে, সেই জায়গায়ও মাঠ প্রশাসন আসলে নিশ্চুপ বা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা বলেছি, যদি এ ধরনের একটা প্রশাসন থাকে তাহলে নির্বাচন করা সম্ভব নয়। লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে। নাহিদ ইসলাম এমন মন্তব্য করলেও নির্বাচনের প্রস্তুতিতে পিছিয়ে নেই এনসিপির নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ানোর জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটি।
বিভিন্ন আসনে প্রার্থীও চূড়ান্ত করা হচ্ছে। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে এনসিপি কাজ করছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে মাত্র ১ মাসের দল এনসিপি, তাই সারা দেশে প্রার্থী মনোনয়নে অবশ্যই বড় চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য ৩০০ আসনই প্রার্থী দেওয়া, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি বলেন সার্জিস আলম। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমরা বিশ্বাস করি আসন্ন এওদর জাতীয় নির্বাচনের আগে একটি গণপরিষদ নির্বাচন হওয়া উচিত, যেখানে নির্বাচিত প্রতিনিধিরা প্রথমে জাতিকে একটি গণতান্ত্রিক সংবিধান উপস্থাপন করবেন। এর মাধ্যমে বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা ফের রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে বললেন নুরুল হক নূর। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে লুটেরা মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এদের রক্ষা করতে আসলে নিজেরা রক্ষা পাবেন না, কারণ আমরা ফের রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে। বৃহস্পতিবার ১৭ এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ভিপি নূর কথা বলেন। নুরুল হক নূর বলেন, ১/১১-র সময়ও রাজনীতিবিদদের পাশাপাশি কিছু শীর্ষ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছিল। এটা ঠিক, কিছু রাজনীতিবিদদের গ্রেপ্তারের পিছনে সরকারের একটা নিজস্ব এজেন্ডা থাকলেও যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতি, দখল, চাঁদাবাজি, অর্থ পাচার, কর ফাঁকির সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণও ছিল। অন্যদিকে ৫ আগস্টের অভ্যুত্থানের পর বলতে গেলে ১৬ বছরের ফ্যাসিস্ট রেজিমের অবৈধ সুবিধাভোগী, দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, লুটেরা, অর্থ পাচারকারীদের গ্রেপ্তার করা তো হয়নি, বরং অনেককে সেফ এক্সিটের পাশাপাশি তাদের অবৈধ অর্থ সরানো, সম্পদের মালিকানা পরিবর্তনেও সহযোগিতা করা হয়েছে। অনেকের বিরুদ্ধে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ার পরও কারো বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নুরুল হক নূর বলেন, আলোচিত এসালম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলো থেকে এসালম সংশ্লিষ্টদের অপসারণের মতো কিছু পদক্ষেপ নিলেও ফ্যাসিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক, ভূমিদস্যু, দখলবাজ, লুটেরাদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উন্নয়নের নামে হরিলুটের বাজেটে সকলকে ম্যানেজ করে আওয়ামী জামানায় একচেটিয়া টেন্ডারবাজি করা কিছু কনস্ট্রাকশন প্রতিষ্ঠান এ সরকারের আমলেও হরদম কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বিজ্ঞাপনের বাজারকে এককেন্দ্রিক করে জয় বাংলা কনসার্ট সহ বিভিন্ন সরকারি অনুষ্ঠান বিদেশি শিল্পী আনার নামে হাজার হাজার কোটি টাকা পাচারকারী এশিয়াটিক গ্রুপ এখনো ব্যবসা করে যাচ্ছে নির্বিঘ্নে। ভিপি নূর বলেন, পরিশেষে বলতে চাই, ২৪-এর বাংলায় ফ্যাসিস্ট লুটেরা মাফিয়াদের ঠাঁই নেই। উপদেষ্টাদের সাবধান করে বলতে চাই, অনতিবিলম্বে লুটেরা মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এদের রক্ষা করতে আসলে নিজেরা রক্ষা পাবেন না। ভুলে যাবেন না, এই পরিবর্তন আনতে আপনারা রাজপথে রক্তও দেননি, জেলে যাননি, নির্যাতনের শিকার হননি, আপনাদের পরিবারের কেউ গুম হয়নি। কাজেই আমাদেরকে আবার রাস্তায় নামতে বাধ্য করবেন না। আমরা আবার রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে বলেন নুরুল হক নূর। বাংলাদেশের পরিস্থিতি জানেন না, তাড়াহুড়োর কি ছিল, মোদিকে মমতা। সংশোধিত ওয়াকফ বিল পাশ নিয়ে উত্তপ্ত এখন গোটা ভারত। মুসলমানদের বিরুদ্ধে মোদী সরকারের অধীনে পাশ হওয়া এই আইনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশেও। এই অবস্থায় ওয়াকফ ইস্যুতে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মুসলিমদের ধৈর্য ধারণ এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ন্ত্রণ করতে মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিমদের সম্মেলনের বক্তৃতায় অনেকটা অংশ জুড়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন অমিত শাহ। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনাতে শাহকে দায়ী করেছেন তিনি। সেই সঙ্গে প্রযুক্তিকে ব্যবহার করে ভুয়ো খবর ছড়ানো এবং বিএসএফ এর ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। মমতার আক্রমণ থেকে এদিন বাঁচতে পারেননি প্রধানমন্ত্রী মোদিও। বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় না নিয়ে ওয়াকফ সংশোধনী বিল কেন তাড়াহুড়ো করে পাশ করা হলো, সেই প্রশ্ন তার। মোদির উদ্দেশ্যে মমতা বলেন, বাংলাদেশের পরিস্থিতি জানেন না, এত তাড়াহুড়োর কি ছিল? পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য। আপনি ইউনিসের সঙ্গে গোপনে মিটিং করছেন, চুক্তি করছেন করুন, তাতে দেশের ভালো হলে আমার কিছু বলার নেই। অমিত শাহকে উদ্দেশ্য করে মমতা বলেন, আপনি কোনোদিন প্রধানমন্ত্রী হবেন না।
মোদিজির প্রধানমন্ত্রিত্ব গেলে আপনার কি হবে? আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। এরপর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বলেন, আমি মোদিজিকে অনুরোধ করছি ওই লোকটাকে নিয়ন্ত্রণ করুন। একটা লোকের হাতে সব এজেন্সি, যেমন পারছে ব্যবহার করছে। সংখ্যালঘুদের উদ্দেশ্যে মমতার অনুরোধ, 1 বছর ধৈর্য ধরুন, দিল্লিতে অনেক পরিবর্তন হবে। নতুন সরকার হলে আশা করি হামাগুড়ি বাবু ঢুকবেন না। সংবাদ সম্মেলনে সেনা সদর, 5 আগস্টের পর সেনা অভিযানে গ্রেপ্তার 7822। সড়ক মহাসড়ক অবরোধ করলে দেশের অর্থনীতি সহ সব সেক্টরে নেতিবাচক প্রভাব পড়ে। সড়ক অবরোধ মুক্ত করতে যথাসাধ্য চেষ্টা করে থাকে সেনাবাহিনী। যত কম সময়ের মধ্যে মুক্ত করা যায় এ লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা থাকে। গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনা সদর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, বিগত সময় শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী 137টি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, 31 বার বিভিন্ন মূল সড়কে অবরোধ থেকে অবমুক্ত করেছে। কর্নেল শফিকুল ইসলাম জানান, গত বছরের 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত 7822 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত 2 মাসে নিয়ন্ত্রণ করেছে 232টি বিশৃঙ্খল পরিস্থিতি। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত 37টি, সরকারি সংস্থা ও অফিস সংক্রান্ত 24টি, রাজনৈতিক কোন্দল 76টি এবং অন্য ঘটনা 95টি। তিনি বলেন, সেনাবাহিনী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ বিদেশি কূটনীতিক ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত। এছাড়া পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার জেলায় FDMN ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে এই সেনা কর্মকর্তা বলেন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগে সেনাবাহিনী কোনো বাধা পাচ্ছে না। এই ক্ষমতা যেখানে যতটুকু ব্যবহার করা দরকার সেটা করা হচ্ছে। অপরাধী গ্রেপ্তারের পর অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের পর বিচার কার্যে সেনাবাহিনীর কিছু করার থাকে না। গুজবে সেনাবাহিনী বিচলিত নয় জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সরকারের নির্দেশে দেশ জাতির পাশে থেকে কাজ করে যাচ্ছে। সততা, ন্যায়নীতি, প্রত্যয় ও সহনশীলতার সঙ্গে এটি করা হচ্ছে। শফিকুল ইসলাম বলেন, কিছুদিন আগেও দেখেছেন মার্চ ফর গাজা কর্মসূচিতে দীর্ঘ মিছিলে কালো পতাকাধারীদের রহিত করেছে সেনাবাহিনী। কালো পতাকাধারী হলেই জঙ্গি এর প্রমাণ পায়নি। তবে এ ব্যাপারে সেনাবাহিনী সোচ্চার আছে। সেনাপ্রধানের রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্ধুপ্রতিম দেশে সেনাবাহিনী প্রধানের সফর একটি রুটিন অ্যাফেয়ার। সেখানে বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। বেশ কিছু মিলিটারি ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন। এতে আমাদের সামরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রগাঢ় হবে বলে বিশ্বাস করি।